হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই লুসি একাডেমিতে। আমি তোমাদের যে এবিটিএ টেস্ট পেপারের ম্যাথের পেজগুলো ছিল সেগুলো সলভ করছিলাম। আগের ক্লাসে আমি তোমাদেরকে 157 নম্বর পেজের যে 1 নম্বরের প্রশ্নগুলো ছিল সেগুলো করেছিলাম। আজকে 2 নম্বরের প্রশ্নগুলো করাবো, তার মানে 4-এর দাগের প্রশ্নগুলো। তো চলো শুরু করা যাক। তো 4-এর দাগের যে প্রশ্নগুলো থাকে সেগুলো আমাদেরকে লিখে লিখে করতে হয়। তো 4-এর 1-এর প্রশ্নটা কি বলেছে দেখো। বলছে বার্ষিক সুদের হার 6% থেকে কমে 5% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 125 টাকা কমে গেল। তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমি কিন্তু তোমাদেরকে খুব সংক্ষেপে সংক্ষেপে লিখে দেখাবো, সেগুলোকে কিন্তু তোমরা সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লিখবে। আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি। তাহলে এখানে বলেছে যে তিনি কত টাকা জমা রেখেছিলেন। তাহলে প্রথমেই আমি ধরে নিই যে তিনি এক্স টাকা জমা রেখেছিলেন। তিনি এক্স টাকা জমা রেখেছিলেন, ঠিক আছে, এটা আমি ধরে নিলাম। প্রথমে উনি সময়টা দিয়েছে কত, 1 বছর। তাহলে সময় হচ্ছে টি সমান সমান 1 বছর, এটা সময়। আর যে সুদের হার, তাহলে প্রথমে সুদের হারটা আমি মনে করি যে সুদের হার হচ্ছে আর ইজিক্যাল টু 6%, এটা হচ্ছে প্রথমে সুদের হারটা। তাহলে আমি যদি এখান থেকে যদি বের করার চেষ্টা করি যে তার সুদটা কত হয়েছে, তাহলে আমি সেটা বের করতে পারবো। তাহলে আই ইজিক্যাল টু, তার মানে সুদ আই ইজিক্যাল টু হবে কি পিটিআর বাই হচ্ছে 100। তাহলে পি এর মান কত, এক্স টাকা জমা রেখেছিলেন, টি এর মান 1, আর এর মান 6 বাই হচ্ছে 100। তাহলে আমি আর কাটাকুটি করছি না, আমি একেবারে রেখে দিচ্ছি যে 6x বাই 100 টাকা। এটা হচ্ছে যখন তার সুদের হার 6% ছিল। এইবারে প্রশ্নে বলা হচ্ছে যে তার বার্ষিক সুদের হারটা কমে গেছে। কীরকমভাবে কমেছে, আগে 6% ছিল, পরে সেটা 5% হয়ে গেছে। তাহলে আমাদের এখানে লেখাটা সেম থাকছে, যে আসল আমাদের থাকছে পি টাকা, পি সমান সমান এক্স টাকা ধরেছি আমি আসল। এটা সময়টা আমাদের সেম থাকছে, সময় টি সমান সমান 1 বছরই থাকবে। আর আমাদের সুদের হারটা জাস্ট চেঞ্জ হচ্ছে, তাহলে সুদের হার আর সমান সমান আমাদের কত হয়ে যাবে, 5% হয়ে যাচ্ছে সুদের হারটা। কেন, কারণ প্রশ্নেই বলা হচ্ছে দেখো যে 6% থেকে কমে 5% হয়েছে। তাহলে এখান থেকে যদি আমি সুদ বের করি তাহলে কত হবে, সুদ আই সমান সমান হচ্ছে পিটিআর বাই 100। তাহলে সমান সমান পি এর মান এক্স, টি এর মান 1, সুদের হার 5 বাই হচ্ছে 100। তার মানে 5x বাই হচ্ছে 100। আমি কাটাকুটি করছি না যাতে আমার পরবর্তীতে সমাধান করতে সুবিধা হয়। তাহলে এটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন সুদের হার 6% ছিল তখন তার যে সুদটা হতো সেটা বেশি টাকা হতো, এখন কম হচ্ছে। আর এই কমটা কত টাকা কম হয়েছে, বলছে 125 টাকা কম হয়েছে। তাহলে অতএব প্রশ্নানুসারে লিখবে, প্রশ্নানুসারে 6x বাই 100 মাইনাস 5x বাই 100 ইজিক্যাল টু হচ্ছে 125। এটা, তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি হচ্ছে দেখো, বা 100 লসাগু আসছে, আর এই 6x থেকে 5x যদি বাদ দিই একটা এক্স, তাহলে এক্স, আর এই 100টা উপরে চলে যাচ্ছে, তাহলে 12, 5, 2 শূন্য, তার মানে 12,500 টাকা। তাহলে তিনি জমা রেখেছিলেন কত টাকা ব্যাংকে, তিনি ব্যাংকে জমা রেখেছিলেন কিন্তু 12,500 টাকা। বোঝা গেছে? আমি এটাকে তোমাদেরকে বোঝানোর জন্য এইভাবে লিখলাম, তোমরা এটাকে গুছিয়ে গুছিয়ে সুন্দর করে লিখে নেবে। ক্লিয়ার? 2 নম্বর প্রশ্নটা বলছে 3 বন্ধুর মূলধনের অনুপাত 9:7:4 এবং তৃতীয় বন্ধু দ্বিতীয় বন্ধুর তুলনায় 150 টাকা কম পেল ও প্রথম বন্ধুর লাভের পরিমাণ নির্ণয় করো। সেম প্রশ্ন তোমাদের আগের পেজ 2-3খানা পেজে ছিল, প্রথম পেজে ছিল, দ্বিতীয় পেজে ছিল, তাই এই প্রশ্নটাকে আমি আর করিয়ে দিচ্ছি না। এটা তোমরা কিন্তু সেম যে নিয়মে আমি আগে করিয়েছি, যদি ভিডিওটি না দেখে থাকো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। পুরোপুরি ডিটেলসে কিন্তু আমি এটাকে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে করতে হবে। তাহলে এটা দেখে নেবে তোমরা, ঠিক আছে? HW থাকলো এটা। 3 নম্বর প্রশ্নটা বলছে x² প্লাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0 এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা কিউব প্লাস বিটা কিউব এর মান কত। এখানে প্রিন্টিং মিস্টেক আছে, দেখবে এ দেওয়া আছে, ওটা এ নয় আলফা হবে।
তাহলে এটাকে আমরা কিভাবে বের করব? দেখো আমাদেরকে বের করতে কি বলেছে যে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত। তাহলে আমি আগে এখান থেকে বের করে নিই যে আলফা প্লাস বিটার মানটা কত। তাহলে আলফা প্লাস বিটা মানে কি মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি এর মান 1, এ এর মানও 1, তাহলে আমাদের -1 আসলো। আবার যদি আমি আলফা ইন্টু বিটার মানটা বের করি তাহলে 1, সি এর মান 1, আবার এর মানও 1, তাহলে সি ইন্টু এ হয়, তাহলে আমাদের কত হবে? এটা 1ই দাঁড়াবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে এবার বের করতে বলেছে কি আলফা কিউব প্লাস হচ্ছে বিটা কিউব। তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউবের একটা সূত্র আমরা জানি, সেটা কি আলফা প্লাস বিটা তার হোল কিউব -3 আলফা ইন্টু বিটা ইন্টু হচ্ছে আলফা প্লাস বিটা। এটা তাহলে এবার মানগুলো বসিয়ে দাও। এটা আলফা প্লাস বিটার মান -1, তাহলে -1 এর কিউব -3 ইন্টু আলফা বিটার মান 1, এর মান হচ্ছে -1, তাহলে সমান সমান -1 প্লাস 3 সমান সমান হচ্ছে 2। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? অ্যান্সার আসলো 2। চারের প্রশ্নটা কি বলছে? বলছে বর্গ না করে দেখাও √10 প্লাস √8, তাহলে √10 প্লাস হচ্ছে √8 এবং √15 প্লাস √3, বড় হচ্ছে √15 প্লাস √3 চতুর্ভুজটি, সরি এই প্রশ্নটুকু এইটুকুই, বর্গ না করে দেখাও, এখানে প্রিন্টিং মিস্টেক আছে ওটা, তাহলে বর্গ না করে দেখাও বলে এইটা আছে, এটা আমাদেরকে বর্গ না করে দেখাতে হবে। যখন এই ধরনের প্রশ্ন বলবে বর্গ না করে দেখাতে, তখন কি করবে? এই যে রুটের ভিতরে যেগুলো রয়েছে সেগুলোকে গুণ করে দেবে, তাহলে √8×10 = 80 হয়ে যাবে। আবার এটা করলে √45 হয়ে যাবে। তাহলে এবারে তুমি দেখতেই পাচ্ছ যে 45 থেকে 80 বড়, তার মানে এটা আমাদের ঠিকঠাকই আছে। ব্যাস হয়ে গেল, অঙ্কটা শেষ। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে এত সহজে কি 2 নাম্বার দিয়ে দেবে? এবার প্রশ্ন ওরা যেরকম করবে আমরা অ্যান্সারও সেরকম করব, সেখানে তো নাম্বার দিতেই হবে। ঠিক আছে, 5 নম্বর প্রশ্নটা, এখানটা একটু প্রশ্নটার প্রিন্টিং মিস্টেক আছে, ভালো করে দেখে নাও। ABCD সেমি দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা 5-এর দাগ দিয়ে ভি দেওয়া আছে, তারপরে দেওয়া আছে ABCD সেমি। ওটা ABCD সেমি নয়, কিন্তু ওই ABCDর পরে যে লেখাটা সেটা দেখো সাইডে চলে গেছে। ওটা প্রশ্নটা হবে ABCD চতুর্ভুজটি একটি বৃত্তে পরিলিখিত। প্রশ্নটা আমি একটু লিখে দিচ্ছি, এখানে তোমরা দেখে নাও। দেখো এই যে 5 নম্বরের যে প্রশ্নটা এখানে উল্টোপাল্টা করা আছে, সেই প্রশ্নটা আমি সুন্দর করে এখানে লিখে দিয়েছি। প্রশ্নটা দেখে নাও কি আছে। বলছে ABCD চতুর্ভুজটি একটি বৃত্তে পরিলিখিত। AB = 8 সেমি, BC = 7 সেমি, CD = 12 সেমি হলে AD বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে সবার প্রথম আমাদের কাজ কি হবে? এইটাকে একটা ছবির সাহায্যে বোঝা। তাহলে প্রথমে একটা বৃত্ত আঁকবো আমরা, এবং সেই বৃত্তের মধ্যে কি আছে? এই চতুর্ভুজটা রয়েছে। তাহলে আমি এইখানে একটা চতুর্ভুজ এঁকে নিচ্ছি, এটা চতুর্ভুজ। তাহলে ABCD হচ্ছে আমাদের চতুর্ভুজটা ABC এবং D। এই ABCD হচ্ছে আমাদের কাছে চতুর্ভুজ। এবার এখানে মানগুলো বলে দিয়েছে কি, এই যে ABর মানটা বলেছে 8 সেন্টিমিটার, BC বলেছে 7 সেমি, CD বলেছে 12 সেমি, আমাদেরকে বের করতে হবে AD। তাহলে এই ধরনের প্রশ্ন থাকলে এখানে একটা নিয়ম আমরা ফলো করতে পারি, সেটা হচ্ছে AB প্লাস DC = AD প্লাস BC।
এই নিয়মটা তোমরা ফলো করতে পারো। কি করলাম, এই এবি বাহুর সাথে এই ডিসি বাহুকে যোগ করলাম, আর এই এডি বাহুর সাথে এই বিসি বাহুকে যোগ করলাম। এটা আমাদের একটা উপপাদ্য ছিল, এরকম একটা প্রমাণ বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্যের, ওখানে দেখবে ওই চ্যাপ্টারে এরকম একটা উপপাদ্য আছে। তাহলে মানগুলো যদি বসাই তাহলে কি হচ্ছে, বা 8 প্লাস সিডির মান হচ্ছে 12 সমান সমান এডির মান আমি বের করব, বিসির মান 7। তাহলে কত হচ্ছে, এডি সমান সমান 12 আর 8 20, আর এই 7টায় পেলাম -7, তার মানে সমান সমান হচ্ছে 13 সেমি। তাহলে আমাদের এই যে এডি বাহুর দৈর্ঘ্য কত বেরিয়ে গেল, এডি বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল কিন্তু 13 সেন্টিমিটার। ক্লিয়ার? দেখো 6 নম্বর প্রশ্নটা বলছে 9 সেমি ও 25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, তাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। এটাকে দুরকমভাবে করা যায়, আমি দুরকমভাবেই তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তাহলে আমি মনে করছি যে এটা একটা ব্যাসার্ধ বিশিষ্ট ছোট 9 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, আর এখানে একটা বৃত্ত এঁকে নিচ্ছি আমি, বড় বৃত্ত যেটা হচ্ছে কত ব্যাসার্ধ, 25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত এঁকে নিলাম। ঠিক আছে, এবার এরা এই যে বহিঃস্পর্শ করেছে, তার মানে এই কেন্দ্র এবং এই কেন্দ্র দুটো এরকম জোড়া আছে। আমাকে এদের একটা সাধারণ স্পর্শক আছে, এখান থেকে ধরো এই একটা স্পর্শক আছে, এই স্পর্শকটার দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি মনে করছি যে এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে ও, আর এই জায়গাটাকে ধরছি আমি পি। ঠিক আছে, এবারে আমাদের এখানে কি করতে হয়, এটা তোমরা যখন এঁকেছো এই স্পর্শক যদি এঁকে থাকো তাহলে দেখবে যে এই ব্যাসার্ধের সমান করে এখানে একটা আমাদেরকে বৃত্ত আঁকতে হয়, এরকম করে একটা বৃত্ত আঁকতে হয়, এরকম এক আকার রয়েছে, যদি এটা এঁকে থাকো তো জানবে। তাই এবারে এটা আঁকলে আর এখান থেকে এখানে জোড়া যায়, এখান থেকে এখানে একটা স্পর্শক হয়, আর এইটার দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটা এখানে যদি আমি নাম দিই যে এইটার যে দৈর্ঘ্যটা হয়, তার মানে ও কিউ, এই ও কিউর দৈর্ঘ্যটাই হচ্ছে এই স্পর্শকটার দৈর্ঘ্য হয়। ঠিক আছে, তাহলে এখানে কিভাবে আমরা বের করতে পারি, দেখো এখানে এই যে পিও, এই পিওর মানটা কিন্তু তুমি ইজিলি বের করতে পারবে। কিভাবে, ওপি সমান সমান, এইখানে প্রশ্নে বলা হচ্ছে কি, এই যে বৃত্ত দুটো পরস্পরকে স্পর্শ করছে, তাহলে এর যে ব্যাসার্ধটা 9 আর এর ব্যাসার্ধটা হচ্ছে 25, তাহলে যদি তুমি যোগ করে দাও 25 যোগ 9 তার মানে হচ্ছে 34 সেমি। তাহলে আমাদের এই যে পিও মানে ওপি যেটা হলো সেটা কত হলো, 34 সেমি হলো। এবারে এই যে পিকিউ, এই পিকিউটাও তুমি বের করতে পারবে। কিভাবে পিকিউ বের করবে, পিকিউ বের করার জন্য তোমার এই যে পুরোটা, যদি তুমি এই পি থেকে যদি একদম এই পর্যন্ত যেতে তাহলে এটা কত হতো, 25 হতো, সেখান থেকে এইটুকুকে বাদ দাও, তাহলে 25 মাইনাস হচ্ছে 9, তাহলে 16 সেন্টিমিটার। তাহলে পিকিউটা হলো কত, পিকিউটা হলো আমাদের কাছে 16 সেন্টিমিটার। এবারে তুমি এই ও কিউর মানটা ইজিলি বের করতে পারবে, ও কিউ সমান সমান √34 স্কোয়ার মাইনাস হচ্ছে 16 তার স্কোয়ার। যদি ক্যালকুলেশন করো তাহলে কত হবে, 1156 মাইনাস 256 সমান সমান হচ্ছে 900 সমান সমান হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে তোমার এই যে ও কিউ বেরিয়ে গেল, তার মানে তুমি বলতে পারবে যে এক্স ওয়াই স্পর্শকের দৈর্ঘ্য, তাহলে এক্স ওয়াই এর দৈর্ঘ্য হবে কত, এর দৈর্ঘ্য হবে 30 সেন্টিমিটার। এটা তো গেল একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতিতে খুব সহজে তুমি করতে পারবে। কীভাবে, দেখো সবসময় এই সূত্রটা মাথায় রাখবে, যখনই বলবে সরল সাধারণ স্পর্শক, যখনই সরল সাধারণ স্পর্শক বের করতে বলবে, যদি এরকম দুটো বৃত্ত দেওয়া থাকে তবে সূত্রটা হচ্ছে 2 ইন্টু √R1 ইন্টু হচ্ছে R2। R1 মানে প্রথম যে ব্যাসার্ধ, আর R2 মানে দ্বিতীয় যে ব্যাসার্ধ। তাহলে সমান সমান হচ্ছে 2 ইন্টু √25 গুণ 9, তাহলে সমান সমান 2, 25-এর রুট বাইরে আনলে 5, আর 9-এর রুট বাইরে আনলে 3, তাই 3 5 15, 15 দুগুণে 30 সেন্টিমিটার। দেখো আমরা এইটা এতটা লিখে করেছিলাম, আর এটা কত সহজে আমরা করতে পারলাম, বোঝা গেছে? তাহলে দুটো পদ্ধতিই বলে দিলাম আমি তোমাদেরকে, তোমরা চেষ্টা করবে যে এটাকে মাথায় রাখার, কারণ এটা করলেও কিন্তু তোমরা 2 নম্বরটা পেয়ে যাবে। ক্লিয়ার? তো 7 নম্বর প্রশ্নটা বলছে এবি ইসি বৃত্তস্থ চতুর্ভুজের এবি হচ্ছে ব্যাস, এই বিসি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, কোণ সিবি সমান সমান 25 ডিগ্রি,
আর কোণ বিসিই সমান সমান 20 ডিগ্রি হলে কোণ এডিসি আর কোণ এইসি এর পরিমাপ কত হবে সেটা বের করতে বলেছে। এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা স্টার মেরে রাখতে পারো এই প্রশ্নটায়। তাহলে আমি প্রথমেই ছবিটা এঁকে নিই আগে। দেখো আমি ছবিটা এঁকে নিয়েছি। এখানে বলা হয়েছিল যে এ বি ইসি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আমি সেটা করেছি, একটা বৃত্তের ভিতরে এ বি ইসি রেখেছি। আবার বলা হচ্ছে যে এ বি বাহুটা এই বাহুটা আর বিসি বাহুটা, তার মানে এই আর এই বিসি পরস্পরকে এই ডি বিন্দুতে ছেদ করেছে, সেটাও আমি করে নিয়েছি। এবারে এখানে এরা যেটা বলে দিয়েছে সেটা আমি লিখে নিই। বলা হচ্ছে কোণ সিবিই সমান সমান হচ্ছে 25 ডিগ্রি, আর কোণ বিসিই সমান সমান হচ্ছে 20 ডিগ্রি। তার মানে সিবিই তার মানে কোনটা, সিবিই তার মানে এই কোণটা, এটা হচ্ছে 25 ডিগ্রি। আর বিসিই তার মানে এই কোণটা, এটা হচ্ছে 20 ডিগ্রি। এখানে এবি দেখো বলা হচ্ছে কি বৃত্তটির ব্যাস। তাহলে আমি কিভাবে লিখে লিখে করছি খেয়াল করো। এখানে এবি বৃত্তটির ব্যাস, ঠিক আছে। তাহলে যদি বৃত্তটির ব্যাস হয়, তাহলে তুমি এখানে দুটো কোণ ইজিলি বলতে পারবে। সেই কোণ দুটো হচ্ছে এ ই বি আর একটা হচ্ছে এ সি বি। এই দুটো কোণ কিন্তু তুমি বলতে পারছো। কিভাবে? কোণ এ ই বি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। কেন? কারণ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এটা। দেখো ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে অর্ধবৃত্ত করে দিচ্ছে, তাহলে এই যে কোণটা এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আবার সেম এটাও, এই যে এ সি বি এটাও হচ্ছে কিন্তু আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। এবারে এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, দেখো বিইডি একটা ত্রিভুজ পাচ্ছি। কোন ত্রিভুজটা? বি ই আর ডি। তাহলে ত্রিভুজ বিইডি এর কোণ ডিবিই তার মানে ডিবিই এই কোণটা মানটা আমাদের দিয়ে দিয়েছে কত, এই যে 25 ডিগ্রি। তাহলে ডিবি সমান সমান 25 ডিগ্রি। নামটা একটু অন্য কিন্তু কোণটা তো সেম, তাহলে কোণটা 25 ডিগ্রি। নেক্সট বলেছে যে কোণ ডিবিই সমান সমান 25 ডিগ্রি আমরা লিখে নিয়েছি। আর কোণ এ ই বি আমরা জানি, মানে ডিইবি নাম দিতে পারি আমি এটাকে। এটা হচ্ছে ডি দিয়ে দিই যদি আমি, কারণ আমি এই ত্রিভুজটা নিয়েছি, এই যে বি ই ডি ত্রিভুজটা নিয়েছি, তাহলে আমি এইখান থেকে এই নামটা ধরছি ডিইবি। তাহলে ডিইবি সমান সমান 90 ডিগ্রি। কেন? আমি একটু আগে লিখলাম যে এ ইবি হচ্ছে 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে নামটা পাল্টে যেতে পারে কিন্তু কোণটা তো পাল্টায়নি, এটা 90 ডিগ্রি বোঝাচ্ছে। তাহলে এটা আমরা পেয়েছি। তাহলে এখান থেকে তুমি এই কোণটা খুব ইজিলি পাচ্ছ, দেখো বিডি ইজিলি পেয়ে যাবে, বিডি তার মানে এই কোণটা পেয়ে যাচ্ছ তুমি। কিভাবে? তাহলে কোণ বি ডিই সমান সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি এটা। তাহলে যদি সমাধান করা হয় এখান থেকে হচ্ছে 180 মাইনাস হচ্ছে 115 ডিগ্রি সমান সমান 65 ডিগ্রি। তাহলে তুমি বিডি তার মানে এই যে কোণটা, এই কোণটা কত পেলে? 65 ডিগ্রি পেলে। আবার এখান থেকে তুমি একটা জিনিস বলতে পারছো কিভাবে, দেখো এখন কোণ বিডিই সমান সমান হচ্ছে কোণ এ ডিসি সমান সমান 65 ডিগ্রি। দেখো তোমাকে এখানে যে এডিসি কোণটা বের করতে বলেছিল প্রথম কোণটা, সেটা কিন্তু তোমার বেরিয়ে গেল। কিভাবে? দেখো বিডিই তার মানে বিডিই বলতে বিডিই এই কোণটুকু, আর এডিসি বলতে এই কোণটা। এই দুটো কোণের মধ্যে এই কোণটা আর এই কোণটার মধ্যে সম্পর্ক কি? এই কোণ দুটো হচ্ছে বিপ্রতীপ কোণ, আর বিপ্রতীপ কোণ সমান হয়। তো আমরা লিখে দেবো কি সাইডে, যে বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। ক্লিয়ার হলো এই পর্যন্ত? তাহলে আমাদের এডিসির মানটা কিন্তু বেরিয়ে গেছে। আমাদেরকে যে দুটো কোণ বের করতে বলেছে তার মধ্যে একটা আমরা পেয়ে গেছি, আর একটাই আমরা যাই। তাহলে আবার হচ্ছে এ সি বি, কোণ এসিবি সমান সমান 90 ডিগ্রি। কেন? আমি প্রথমেই বলেছি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কি? সমকোণ। তাহলে এই যে
এ সি বি এই কোণটা 90, আবার এই এ সি বি এ ইবিও 90 ছিল, আমি বলেছিলাম প্রথমেই, তাহলে এই কোণটা আমার 90 হয়ে গেল। এবারে এখানে দেখো কোণ এ সি বি হচ্ছে আমাদের 90 বেরিয়ে গেছে, আর কোণ এ সিই সমান সমান হচ্ছে কোণ এ সি বি প্লাস হচ্ছে কোণ বি সিই। এটা দেখো কি করলাম, এখানে দুটো কোণকে আমি যোগ করেছি। কোন কোণ দুটো? দেখো এই পুরো কোণটা আমি বের করছি, এ সিই বের করছি, এ সিই, তার মানে এই কোণটা আমার যোগ করতে হচ্ছে এ সিবি, এই যে আমি এ সিবি যোগ করলাম, আর আরেকটা কোণ যাচ্ছে বি সিই, তার মানে এই কোণটা, তাহলে এর মানটা কত ছিল? বি সিই 20 ডিগ্রি ছিল, তাহলে 20 ডিগ্রি আর এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমি দুটোকে যোগ করলাম, তাহলে সমান সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস হচ্ছে 20 ডিগ্রি, তাহলে সমান সমান হচ্ছে 110 ডিগ্রি। তাহলে আমাদের এ সিই কোণটা কত বেরোলো? 110 ডিগ্রি বেরোলো। তাহলে আবার কোণ সিএই সমান সমান হচ্ছে কোণ সিবিই সমান সমান 25 ডিগ্রি। কোন দুটো বললাম? সিএই, তাহলে সিএইটা দেখো কোন কোনটা? সিএই এই কোণটা, এই কোণটার সাথে আবার সমান হচ্ছে সিবিই, তার মানে সিবিই এই কোণটা, তাহলে সিবিই সমান এই কোণটার সাথে এই কোণটা। কেন সমান সেটারও একটা প্রমাণ আছে, তোমরা দেখে নেবে। তাহলে এটা সমান হচ্ছে, তাহলে 25 ডিগ্রি হলো। এবারে আমাকে বের করতে হবে কি? এ ইসি বের করতে হবে। তাহলে এইসি যদি বের করি, এ ইসি এটা বের করব, তাহলে তার মধ্যে এটা 25, এটা 110, তাহলে এটা কত? আমি ইজিলি পেয়ে যাচ্ছি। তাহলে কোণ তাহলে অতএব কোণ এ ইসি সমান সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 110 যোগ হচ্ছে 25 ডিগ্রি। তার আগে আরেকটা জিনিস তোমরা লিখে নেবে যে ত্রিভুজ এ সিইতে, কারণ এটা ত্রিভুজের হিসেবে আমি কিন্তু পাচ্ছি, কারণ 180 একমাত্র ত্রিভুজকে 3টে কোণ যোগ করলেই হবে। তাহলে সমান সমান 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 135 ডিগ্রি সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাদেরকে দুটো কোণ বের করতে বলেছিল, একটা এসিডি আর এই এডিসি, আর একটা হচ্ছে এইসি। তাহলে এইসি 45 বেরোলো, আর এডিসি আমাদের বেরিয়েছিল কত? এইডিসি আমাদের বেরিয়েছিল কিন্তু 65 ডিগ্রি। বোঝা গেল? তাহলে দুটো কোণই আমরা বের করতে পেরেছি। দরকার পড়লে এটাকে আবার তোমরা পজ করে ভালো করে তুলে নাও, নিয়ে আবার সুন্দর করে বুঝে নাও এটা কিভাবে এটা করা হয়েছে। প্রথমে বৃত্তর ব্যাস ধরা হয়েছে, তারপরে অর্ধবৃত্তস্থ কোণ ধরা হয়েছে, এই যে 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ, তারপরে যে মান দেওয়া ছিল সেই মানের হিসেবে ত্রিভুজ ধরে ধরে আমরা কিন্তু প্রমাণটা করেছি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তার জন্য এটাকে কিন্তু তোমরা স্টার মেরে রাখবে, ঠিক আছে? প্রশ্ন আমি চলে যাচ্ছি। 8 নম্বর প্রশ্নটা কী আছে দেখো, বলছে 2 sin স্কোয়ার থিটা, মানে 2 তার পাওয়ারে আছে, তার মানে 2 টু দি পাওয়ার sin স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার cos স্কোয়ার থিটা। এটা তাহলে এর ক্ষুদ্রতম মান কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এটাকে কীভাবে আমরা লিখবো দেখো, একটু গুছিয়ে সূত্রের আকারে ভেঙে এটাকে আমি করব। তাহলে সমান সমান এটাকে আমি লিখতে পারি √2 তার স্কোয়ার, লিখলাম, পুরোটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দেব, দিয়ে আমি মাথায় লিখতে পারি sin স্কোয়ার থিটা, এটা লিখতেই পারি, ঠিক আছে? দেখো 2 এর স্কোয়ার, এই √2 এর স্কোয়ার করলে 2 আসবে, আর sin স্কোয়ার থিটা উপরে, প্লাস সেম এটাকেও করব √2 তার স্কোয়ার, পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে cos স্কোয়ার থিটা। এটা নেক্সট কি করব, এইটাকে আগে পরে নেব। তার মানে কি করছি দেখো, আমাদের এই √2টা থাকবে, তার মাথায় আমি এই sin স্কোয়ার থিটাটাকে নিয়ে আসবো, নিয়ে পুরোটার মাথায় স্কোয়ার নিয়ে যাব। এরকম করা যায়, তোমরা দেখবে এরকম যে কোনো mn তার মাথায় যদি এ থাকে, তাহলে m টু দি পাওয়ার এ আর n টু দি পাওয়ার এ হয়। আবার এরকম যদি কোথাও থাকে যে m টু দি পাওয়ার এ টু n টু দি পাওয়ার এ, তার মাথায় এবার বি আছে, তাহলে সমান সমান n টু দি পাওয়ার এ বি। কিন্তু এটা যদি ঘুরিয়ে লিখি n টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এ, তাহলে সেম জিনিস হবে n টু দি পাওয়ার এ বি, কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। তাহলে এটা করতেই পারি, প্লাস এটাকেও সেম লিখতে পারি √2 cos স্কোয়ার থিটা, আর তার মাথায় হচ্ছে স্কোয়ার, এটাই লিখতে পারি। এবারে এটাকে যদি তুমি সূত্রে ভাঙো, তাহলে সূত্রে কী হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে সূত্রটা কি? এ মাইনাস বি, আমি মাইনাসের সূত্রে ভাঙছি, তাহলে সমান সমান
এ, তার মানে হচ্ছে √2 সাইন স্কোয়ার থিটা এ মাইনাস বি, তার মানে √2 কস স্কোয়ার থিটা, এটা প্লাস হচ্ছে 2 ইন্টু √2 সাইন স্কোয়ার থিটা ইন্টু √2 কস স্কোয়ার থিটা, এটা সূত্র। তাহলে সমান সমান দেখো এই জিনিসটা আমি রেখে দিচ্ছি, √2 সাইন স্কোয়ার থিটা মাইনাস √2 কস স্কোয়ার থিটা আর প্লাস 2 ইন্টু এই √2টা দুবার গুণ আছে, তাহলে উপরে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে সূচকের নিয়ম অনুসারে। তাহলে আমাদের এটা কি হচ্ছে, তাহলে সমান সমান এটা সেম যা আছে তাই থাক, √2 সাইন স্কোয়ার থিটা মাইনাস √2 কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে এটা হচ্ছে কি 2 ইন্টু √2 হচ্ছে। তাহলে এই যে মানটা আসলো 2 ইন্টু √2, এটাই হচ্ছে এর ক্ষুদ্রতম মান। বোঝা গেল? এটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক দিয়েছে, খুব ভালো করে করবে। তো 9 নম্বর প্রশ্নে বলছে এক্স কস থিটা সমান সমান 3 আর 4 ট্যান থিটা সমান সমান হচ্ছে ওয়াই। তাহলে এখান থেকে তুমি আগে কস থিটার মানটা বের করো, তাহলে 3/x, আর এখান থেকে ট্যান থিটার মান বের করো, তাহলে y/4। ঠিক আছে, এবার কস থেকে তুমি সেক লিখতে পারো, তাহলে সেক থিটা সমান সমান x/3, কারণ কি কসের উল্টো সেক, তাহলে আমাদের এটা ঘুরিয়ে দিলেই হয়ে গেল। এবারে এদের দুজনের মধ্যে একটা অভেদের সম্পর্ক আছে, সম্পর্কটা কি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু হচ্ছে 1, এটা হচ্ছে এর অভেদের সম্পর্ক। তাহলে সেক স্কোয়ার থিটা মানে কি, এটা তাহলে x² / 3×3=9 মাইনাস y² / 4×4=16 সমান সমান হচ্ছে 1। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের থিটা বর্জিত সম্পর্ক। বোঝা গেছে? 10 নম্বর প্রশ্নটা বলছে 6 সেমি ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলককে গলিয়ে 6 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তাকার রৌপ্য পাত তৈরি করা হলো, পাতটি কতটা পুরু হবে? তাহলে এখানে আমাদের ব্যাসার্ধ যেটা হবে সেটা কত হবে, আমি সংক্ষেপে লিখে করছি। তাহলে ব্যাসার্ধ সমান হবে 6/2, তার মানে হচ্ছে 3। তাহলে আমাদের কত হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি। এবারে আমি ধরে নিচ্ছি যে আমি ধরে নিলাম যে ধরি উচ্চতা হচ্ছে h, ধরি উচ্চতা সমান সমান h, উচ্চতা আমি h ধরলাম। এবারে গোলকের আয়তনের সূত্র কি, গোলকের আয়তন, অতএব গোলকের আয়তন সমান সমান হচ্ছে 4/3πr³ এটা। তাহলে যদি মান বসাই তাহলে কত হচ্ছে 4/3 থাকছে ইন্টু পাই ইন্টু হচ্ছে পাই ইন্টু হচ্ছে r³, আর এর মান কত 3, তাহলে 3-এর কিউব করলে কত হবে আমাদের 27 হবে। তাহলে কাটাকুটি করো, 3 নং 27, 4 নং 36, তাহলে 36 পাই। তাহলে গোলকের আয়তন কত বেরোলো 36 পাই ঘন সেমি। ঠিক আছে, একক হচ্ছে ঘন সেমি, এটা বেরোলো গোলকের আয়তন। এবারে আমি বের করব যে চোঙের আয়তন কী হবে। তাহলে চোঙের আয়তন যদি আমি বের করি কী হচ্ছে দেখো, তাহলে চোঙের আয়তন সমান সমান সূত্র হচ্ছে πr²h, তাহলে পাই আর মানে 3, তাহলে দেখো তাহলে চোঙের আয়তনে কী হচ্ছে πr²h। চোঙের ক্ষেত্রে আয়তনটা কত 6 সেমি, এই r², আর এর মানটা কত 6 সেমি ব্যাসার্ধ বলেছে, দেখো সেকেন্ড লাইনে লেখা আছে 6 সেমি ব্যাসার্ধ। তাহলে 6-এর স্কোয়ার ইন্টু হচ্ছে h, তাহলে সমান সমান 36 পাই আর h। তাহলে এবারে এই দুজনকে যদি সমান করে দিই, কারণ কি এদের আয়তনটা কীভাবে সমান হয়, যে একটা জিনিসকে তুমি গলাচ্ছ, গলিয়ে অন্য একটা জিনিস বানাচ্ছ, তার মানে তাদের আয়তনটা সেম। তাহলে অতএব 36 পাই h ইজিক্যাল টু হচ্ছে 36 পাই এটা। তাহলে পাই কেটে গেল, 36 কেটে গেল, তাহলে h সমান 1 সেমি। তাহলে আমাদের যে রৌপ্য পাতটি তৈরি হবে সেই পাতটা কতটা পুরু হবে, 1 সেন্টিমিটার পুরু হবে। বোঝা গেল? এই জায়গাটা আবার বলে দিই আমি, চোঙের আয়তন আমাদের হচ্ছে πr²h, আর দেখো নেক্সট লাইনে বলেছে গোলককে গলিয়ে 6 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তাকার রৌপ্য নয়, ওটা চোঙের, ঠিক আছে, এটা চোঙের মতো তৈরি করা হচ্ছে। তাহলে সেইটা আমাদেরকে আয়তনটা কিন্তু এটা হলো ব্যাসার্ধ হচ্ছে 6। বোঝা গেল? বলছে কোনো চোঙের আয়তন ভি, তাহলে চোঙের আয়তন আমাদেরকে বলছে চোঙের আয়তন ভি, আর সমগ্র তলের ক্ষেত্রফল এস। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এস,
উচ্চতা হচ্ছে উচ্চতা এইচ, আর ভূমির ব্যাসার্ধ বলেছে আর, ভূমির ব্যাসার্ধ বলেছে কত আর। এটা হলে আমাদেরকে একটা সম্পর্ক দেখাতে বলেছে, যেটা হচ্ছে এস সমান সমান 2v1h প্লাস 1r। এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে সবার প্রথম চোঙের আয়তনের সূত্র কি? চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এটা চোঙের আয়তনের সূত্র। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আর প্লাস এইচ, এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। উচ্চতা এইচ আর ভূমির ব্যাসার্ধ দিয়ে দিয়েছে আর। ব্যাস, এবারে আমি এইটাকে ধরে করব, এই সমগ্রতলের ক্ষেত্রফলটাকে ধরে করছি। তাহলে অতএব এস সমান সমান কী দেখলাম? 2 পাই আর প্লাস এইচ, এটা পেলাম। দেখো এখান থেকে আমি লিখতে পারি, বা এস সমান সমান 2 পাই আর ইন্টু হচ্ছে আর এইচ, আর এটাকে লিখতে পারি 1/r প্লাস 1/h। কীভাবে লিখলাম দেখো, এই যে যেটা লিখছি না 1/r, এটাকে যদি লসাগু করো 1/r প্লাস 1/h, তাহলে আর এইচটা হচ্ছে লসাগু, তাহলে আর প্লাস এইচ। তাহলে এই আর এইচ আর এই আর এইচ কেটে যাবে, কেটে গেলে সেই আর প্লাস এইচটাই ছিল। তাহলে আমি এটা লিখতেই পারি। তাহলে বা এস সমান সমান 2 পাই আর স্কোয়ার এইচ ব্র্যাকেটে 1/r প্লাস 1/h, এটা। তাহলে এই যেটা পাচ্ছি, এই যে পাই আর স্কোয়ার এইচ, এটা কি? চোঙের আয়তন। তাহলে আমি এখানে লিখতে পারি কি? বা এস সমান সমান 2v1/r প্লাস 1/h। তাহলে এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তো আমরা লিখে দেবো কি? যে প্রমাণিত। বোঝা গেল? 12 নম্বর প্রশ্নটা দেখো, একটু এখানে প্রশ্নটা ভুল আছে, আমি প্রশ্নটাকে লিখে দিচ্ছি কি প্রশ্নটা হবে। প্রশ্নটা বলা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় 5n/9 যদি হয়, তাহলে 5n/9 এর মানটা কত হবে? যেটা প্রশ্নটা ওখানে অন্যভাবে দেওয়া আছে, প্রশ্নটা হচ্ছে এটা। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কি হয় দেখো, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় সমান সমান হচ্ছে n+1/2। এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় হয়। ঠিক আছে? তাহলে এই যে গড়, এটা আমাদেরকে বলে দিয়েছে n+1/2 সমান সমান হচ্ছে 5n/9, এটা আমাদেরকে বলে দিয়েছে। তাহলে এটাকে যদি সমাধান করি, তাহলে 5 দুগুণে 10n সমান সমান 9n প্লাস 9, এটা। তাহলে সমান সমান কী হচ্ছে? তাহলে বা এটা এপারে আসলে n সমান সমান হচ্ছে 9। তাহলে n এর মানটা কত আসলো? আমাদের কাছে 9 আসলো। তাহলে n এর মান 9 এসছে, তার মানে 9টা সংখ্যা। তাহলে 9টা স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে আমাদের এটা। ঠিক আছে? তাহলে এবার গড়ের মানটা বের করি, কত হচ্ছে? তাহলে 5n/9, তাহলে সমান সমান 5 × 9/9, তাই কাটাকুটি করলে 9 কেটে গেল 5। তাহলে আমাদের 9টি স্বাভাবিক সংখ্যার গড় কত আসবে? 5 আসবে। বোঝা গেল? এই হচ্ছে প্রশ্নটা বলেছিল যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় 5n/9 হলে 5n/9 এর মান কত, সেটা আমরা বের করলাম, যে মানটা হচ্ছে 5। ক্লিয়ার? আজকের আমি তোমাদেরকে দেখালাম তোমাদের যে 157 নম্বর পেজের 4 দাগের যে প্রশ্নগুলো, মানে 2 নম্বরের যে প্রশ্নগুলো, সেগুলো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এর পরের পেজটা করাবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে জানিও যে ভিডিওটি কেমন লাগলো। আর কোনো প্রশ্নে যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ক্লাস।